352, প্রশ্ন সংখ্যা 40। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে পটভূমি লেখো। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে ইয়ম কিপুর বর্ণনা দাও। 4+4। 1956 খ্রিস্টাব্দে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের মূল কারণ ছিল সুয়েজ সংকট। এই বিবাদের সূত্র ধরে পুনরায় শুরু হয়েছিল তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। পৃষ্ঠের সংখ্যা 352। 1967 খ্রিস্টাব্দে 5ই জুন থেকে 10ই জুন পর্যন্ত 6 দিনের এই যুদ্ধে ইসরায়েল বাহিনী জয়ী হয়েছিল। মূলত সিরিয়া, জর্ডন, ইরাকের মতো আরব রাষ্ট্রগুলির মধ্যেকার বিবাদ তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের বাতাবরণ তৈরি করে। ইরাকের সমাজবাদী আদর্শে বিশ্বাসী বাদ পার্টি প্রধান আব্দুর রহমান আরিফ বলেন, আমাদের লক্ষ্যে পরিষ্কার তাহলে মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়া। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পটভূমি এক ঠান্ডা লড়াইয়ের প্রভাব। মার্কিন রাষ্ট্রপতি মারফত ওয়েজেনহাওয়ার নীতি ঘোষিত হলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। সুয়েজ সংকটকে ঘিরে প্রসারিত ঠান্ডা লড়াই বিশ্ব রাজনীতিতে প্রভাবিত করে। ঠান্ডা লড়াইয়ের সূত্র ধরে সোভিয়েত রাশিয়া মিশরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। 2. জর্ডন নদী গতিপথ কেন্দ্রিক বিবাদ। ইসরায়েল চেয়েছিল একটি কৃত্রিম খালের দ্বারা জর্ডন নদী গতিপথকে অন্যদিকে প্রবাহিত করতে, কিন্তু সিরিয়ায় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালে শুরু হয় ইসরায়েল সিরিয়ার সংঘর্ষ, যা আরব ইসরায়েল যুদ্ধের পটভূমি রচনায় সাহায্য করে। 3. উদ্বাস্তু সমস্যা। প্যালেস্তাইন ইসরায়েলের অঞ্চল থেকে আরবদের বিতাড়িত করা হয়। এক্ষেত্রে ইসরায়েলের বক্তব্য, আরবরা ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব বিনাশে সচেষ্ট। অপরদিকে আরবদের বক্তব্য হলো, প্যালেস্তাইনে ইহুদিদের সুরক্ষিত করা অজুহাত আরবদের গৃহচ্যুত করা হচ্ছে। 4. মার্কিন প্ররোচনা। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা আর্থ-রাজনৈতিক স্বার্থ চরিতার্থের লক্ষ্যে এবং পশ্চিম এশিয়ায় সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধের উদ্দেশ্যে ইসরায়েলকে তার প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে প্ররোচনা দেয়। এর পাশাপাশি ইসরায়েলকে যাবতীয় আর্থিক ও সামরিক সাহায্যের অঙ্গীকার করে মার্কিন প্রশাসন। 5. প্রত্যক্ষ কারণ। নাসেরের দায়িত্ব। 1. মিশরের প্রেসিডেন্ট নাসের সিনাই অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করেন 1967 20 মে। 2. তিনি 22 মে টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন। 3. আকাবা উপসাগরে অবরোধ করেন তিনি, ফলে ইসরায়েলের এলাট বন্দর বন্ধ হয়। যুদ্ধের সূত্রপাত। আরবরা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ইসরায়েলি বিমান বাহিনী 1967 খ্রিস্টাব্দের 5ই জুন আরব প্রজাতন্ত্রের উপর অতর্কিত আক্রমণ শুরু করে। ফলস্বরূপ আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। আকস্মিক আক্রমণে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের বিমান বাহিনী অধিকাংশই ধ্বংস হয়ে যায়। আরব বাহিনী বিভিন্ন রণাঙ্গনে বিপর্যয়ের মুখোমুখি হয়। পরবর্তী 5 দিনে ইসরায়েল জর্ডন নদী থেকে সুয়েজ খাল পর্যন্ত এলাকা, জেরুজালেমের আরব অধিকৃত অঞ্চল, আকাবা উপসাগর নিকটবর্তী শারম এল শারক দখল করে এবং টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলের সকল বাধা দূর হয়। ইসরায়েলের গাজা স্ট্রিপ, গোলান হাইটস, ওয়েস্ট ব্যাংক প্রভৃতি অঞ্চল দখল করে না। অবশেষে ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলো জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়। গুরুত্ব। আরব ইসরায়েল যুদ্ধের গুরুত্ব ও ফলাফলগুলো হলো: 1. ইসরায়েলের সাফল্য। এই যুদ্ধে আরব দেশগুলির বিরুদ্ধে ইসরায়েলের সাফল্য ছিল ব্যাপক চমকপ্রদ। তারা মাত্র 6 দিনের যুদ্ধে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত বহু স্থান দখল করে এবং জাতিপুঞ্জের নির্দেশ অমান্য করে সেগুলো ফেরত দিতেও অস্বীকার করে। 2. মধ্যবর্তী অঞ্চল। ইসরায়েল কর্তৃক নববিজিত অঞ্চলগুলি ভবিষ্যৎ যুদ্ধকালে দুপক্ষের মধ্যে মধ্যবর্তী অঞ্চল হিসেবে কাজ করে। এই অঞ্চলে বসবাসকারী আরব জাতির প্রায় 10 লক্ষ মানুষের অধিকাংশ 1948 খ্রিস্টাব্দে গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে বাসিন্দা ছিল। তারা এই অঞ্চলে বসবাস শুরু করলে বহু সমস্যার সৃষ্টি হয়। 3. রাশিয়ার উপর নির্ভরশীলতা। এই যুদ্ধ ছিল আরব দেশগুলোর কাছে, বিশেষ করে মিশরের রাষ্ট্রপতি নাসেরের কাছে বিরাট পরাজয়। যুদ্ধের পর থেকে নিজেদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে আরব রাষ্ট্রগুলো সোভিয়েত রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরশীল হতে বাধ্য হয়। রাশিয়া তাদের অন্যতম মিত্রে পরিণত হয় এবং তাদের বিভিন্ন সামরিক সহায়তা দিতে থাকে। 4. নতুন সংঘর্ষের পটভূমি। 1967 খ্রিস্টাব্দের যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটানি পর নতুন সংঘর্ষ ও যুদ্ধের পটভূমি তৈরি করেছিল। এই যুদ্ধের পর থেকে উভয় পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। 1973 খ্রিস্টাব্দে সেই যুদ্ধ শুরু হয়, যা 1967 খ্রিস্টাব্দের যুদ্ধের চেয়ে অনেক দীর্ঘস্থায়ী ছিল। এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে এবং রাশিয়া আরব দেশগুলোকে সহায়তা করে। পৃষ্ঠ সংখ্যা 353। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ, ইয়ম কিপুর যুদ্ধ। ইয়ম কিপুর যুদ্ধ নামকরণের কারণ। ইয়ম কিপুরের অর্থ হচ্ছে ইহুদিদের প্রায়শ্চিত্তের। এই দিনটিতে ইহুদিরা উপবাস ও প্রার্থনার মাধ্যমে শান্তি কামনা করে। দিনটিতে অর্থাৎ 6 অক্টোবর ইহুদিরা বার্ষিক উৎসব পালন করে, কিন্তু 1973 খ্রিস্টাব্দের বিশেষ দিনটিতে 6 অক্টোবর মিশর ও সিরিয়ার মিলিত বাহিনী ইসরায়েলের অধিকৃত সিনাই উপত্যকা অঞ্চলের উপর সামরিক অভিযান শুরু করেন। ইসরায়েলি সেনারা এই সামরিক অভিযান প্রতিরোধ করতে গেলে শুরু হয় চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধ। 6 থেকে 25 অক্টোবর 1973 খ্রিস্টাব্দ
এই নামে পরিচিত। ইয়ম কিপুর যুদ্ধের প্রেক্ষাপট 1967 খ্রিস্টাব্দে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মাত্র 6 বছর পরই শুরু হয়েছে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধ। এই যুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা যায় যে ইসরায়েলের জঙ্গি আক্রমণ, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সাহায্য নিয়ে ইসরায়েল জর্ডন ও ইরাকের উপর বোমাবর্ষণ করলে মধ্যপ্রাচ্যে পুনরায় সংকট দেখা যায়। ইসরায়েলের পাল্টা জঙ্গি আক্রমণের মোকাবিলায় আরব দেশগুলো একজোট হয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করে। দুই রাষ্ট্রপ্রধানের দ্বিচারিতা। মিশরের প্রেসিডেন্ট আব্দুল গামাল নাসেরের মৃত্যুর পর নতুন রাষ্ট্রপতি হন মোহাম্মদ আনওয়ার সাদাত। তিনি একদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মিশরীয় সেনাবাহিনীকে নতুনভাবে সাজিয়ে তোলেন, অপরদিকে অধিকৃত আরব ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে এক রাজনৈতিক বোঝাপড়ার উদ্যোগ নেন। আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার প্রথমে শান্তির কথা বলেও পরে শান্তির উদ্যোগ থেকে সরে আসেন। তিনি বলেন, যতদিন না ইসরায়েলের ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে ততদিন ইসরায়েল তার দখলীকৃত অঞ্চল থেকে একটুও সরে আসবে না। প্যালেস্তাইনের সন্ত্রাসমূলক কার্যকলাপ দিনের পর দিন তীব্র রূপ নিতে থাকে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্তাইন নামক সন্ত্রাসবাদী সংগঠনটি খুন জখম থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ শুরু করে। এছাড়াও ব্ল্যাক সেপ্টেম্বর নামক উগ্রপন্থী সংস্থাটি মিউনিক অলিম্পিকে যোগদানকারী 1972-এ 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদকে হত্যা করে। যুদ্ধের সূচনা। ইয়ম কিপুর উৎসবের দিনে যুদ্ধের সূচনা ঘটে। আরবরা সোভিয়েতের কাছ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের কিছু বিমান ধ্বংস করে। অন্যদিকে ইসরায়েল আমেরিকার কাছ থেকে প্রাপ্ত ক্ষেপণাস্ত্র দ্বারা মিশর ও সিরিয়ার মিলিত আক্রমণকে প্রতিহত করে। অবশেষে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় এবং আমেরিকা ও সোভিয়েত উদ্যোগে যুদ্ধবিরতি ঘোষিত 1973-এর 24শে অক্টোবর। ফলাফল, ইয়ম কিপুর যুদ্ধের ফলে প্যালেস্তাইন অধিকৃত অঞ্চলগুলো ইসরায়েলের নিজের দখলে রাখে। দুই জাতিপুঞ্জের প্রচেষ্টায় ইসরায়েলের সুয়েজ খাল সংলগ্ন অঞ্চল হতে নিজের সেনাবাহিনী ফিরিয়ে নিলে মিশর সুয়েজ খালের উপর নিজের কর্তৃত্ব ফিরে পায়। সুয়েজ খাল ধরে জাতিপুঞ্জের সেনাবাহিনী মোতায়েন রাখা হয়। মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের উদ্যোগে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার এল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াজক রাবিন মধ্যে আরব ইসরায়েল শান্তি চুক্তি 1977 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। প্রশ্ন সংখ্যা 41। তেল কূটনীতি অয়েল ডিপ্লোমেসির উপর আলোকপাত করে। তেল কূটনীতির মূল নিয়ন্ত্রক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1960-এর দশক থেকে আন্তর্জাতিক রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সচেষ্ট হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রত্যক্ষ সমর কূটনীতিতে আমেরিকা জড়িয়ে পড়ে। এতে একদিকে যেমন মার্কিন প্রতিরক্ষা খাতে খরচ বাড়ে, অন্যদিকে তেমন অভ্যন্তরীণ উন্নয়নের গতিও স্ক্লাত হয়ে পড়ে। শিল্পমুখী অর্থনীতিও দুর্বল হয়ে পড়ে, বিশেষত পরিবহন শিল্প অবক্ষয়ের মুখে এসে দাঁড়ায়। এ সময় মার্কিন বিদেশ নীতিতে যুক্ত হয় এক নতুন বিষয়, তেল কূটনীতি। তেল কূটনীতি প্রথম পর্যায়। বিংশ শতকের সূচনা লগ্নে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ তেলের সন্ধান মেলে। আগে পারস্য উপসাগর, পশ্চিমে ভূমধ্যসাগরের দুয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত দেশগুলো মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া নামে পরিচিত। মধ্যপ্রাচ্যভুক্ত আরব দেশগুলো হচ্ছে সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, জর্ডন, তুরস্ক, ওমান, ইয়েমেন বা সংযুক্ত আরব আমিরশাহী ইত্যাদি। মধ্যপ্রাচ্যে বেশ কিছু সংকটে প্যালেস্তাইনের সংকট, আরব ইসরায়েলের সংঘাত প্রভৃতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কারণে অনেকে সুদান, মিশর, আলজেরিয়া, লিবিয়া, মরক্কো, কার্যত উত্তর আফ্রিকায় অবস্থিত ইত্যাদি দেশগুলোকে পশ্চিম এশিয়ার দেশ হিসেবে দেখে থাকেন। এরপরে তেল সমৃদ্ধ অঞ্চলগুলো দখলদারি নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া সহ একাধিক দেশ তেল কূটনীতি লড়াইয়ে জড়িয়ে পড়ে, যা চলে সমগ্র বিংশ শতক জুড়ে। তাই বিংশ শতকটি তেল কূটনীতি শতক হিসেবে চিহ্নিত হয়। পৃষ্ঠ সংখ্যা 354। ব্রিটেন ও সোভিয়েতের দখলদারি। প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটেন মধ্যপ্রাচ্যে তেলের দখলদারির ক্ষেত্রে প্রথম ছাড়পত্র পায়। ইরানে গঠিত হয় অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি 1908। এই সময় রাশিয়া ও ইরান থেকে তেল সংগ্রহে আগ্রহ দেখায়। বিদেশি সাহায্যে তেল উত্তোলনের লক্ষ্যে ব্রিটেন ও সোভিয়েতের সঙ্গে মিলিত হয়ে ইরানে এক চুক্তিতে আবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী ইরানের উত্তরাংশে সোভিয়েত আর দক্ষিণাংশে ব্রিটেন নিজ নিজ দখলদারি কায়েম করে। দুই মার্কিন অংশীদারিত্ব কায়েম। প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে মধ্যপ্রাচ্যে তেল সম্পদ হস্তগত করা নিয়ে পশ্চিমী দেশগুলির মধ্যে তীব্র দ্বন্দ্ব বাঁধে। এই দ্বন্দ্ব চলাকালীন আমেরিকার টনক নড়ে। আমেরিকা উপলব্ধি করে তার নিজের সঞ্চিত তেল আগামী দিনের জন্য যথেষ্ট নয়। তো ইতিপূর্বে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সান রেমো চুক্তির তীব্র বিরোধিতা করে আমেরিকা। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আমেরিকা বলে, শাসনাধিকার প্রাপ্ত ভূখণ্ডে ম্যান্ডেট মিত্রপক্ষভুক্ত দেশগুলির সমান আর্থিক অধিকার ও সুবিধাভোগে পরিপন্থী এই চুক্তি। বেশ কিছুদিন টানাপোড়েনের পর টার্কিশ পেট্রোলিয়াম কোম্পানিতে মার্কিনী অংশীদারিত্ব কায়েম হয়।
তিন, আন্তর্জাতিক সমস্যার রূপান্তর। ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি 1928 খ্রিস্টাব্দে, প্রথমে বাহরাইনের শেখ দমে এবং 1933 খ্রিস্টাব্দে সৌদি আরবে তেল উত্তোলনের অধিকার পায়। একদিকে সোভিয়েত 1944 খ্রিস্টাব্দে পুনরায় ইরানে নিজের অধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ইতিপূর্বে 1921 খ্রিস্টাব্দে রাশিয়া রুশ পারস্য চুক্তির মাধ্যমে ইরানে তার তেলের অধিকার সরকারিভাবে পরিত্যাগ করে। তো রাশিয়ার এই পুনরুদ্যোগের বিরুদ্ধে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র সরব হয়, ফলে তেল কূটনীতি এক আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত হয়। 4, ইরানের সংসদীয় ঘোষণা ও আইন। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র তেলের অধিকারের প্রশ্নে রুশ বিরোধী সিদ্ধান্ত গ্রহণের জন্য ইরানের প্রধানমন্ত্রীকে প্ররোচনা যোগায়। এই সময় তেল কূটনীতির প্রশ্নে ইরানের সংসদ বা মজলিস হস্তক্ষেপ করে। মজলিস এক ঘোষণায় বলে, ইরানের মাটি থেকে সমস্ত বিদেশি সৈন্য সরিয়ে না নেওয়া পর্যন্ত তেলের অধিকার বিষয়ক যাবতীয় আলোচনা স্থগিত থাকবে। এই ঘোষণার পর ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান থেকে তাদের সেনাদের সরিয়ে নিল, সোভিয়েত তার সেনাদের সরায়নি। এমতাবস্থায় ইরানের মজলিস নিজেদের উদ্যোগ ও খরচে ইরানের তেল অনুসন্ধান উত্তোলনের পরিকল্পনা ঘোষণা করে 1947 22 অক্টোবর। পরে ইরানের মজলিস এক আইন পাশ করিয়ে তেলের খনিগুলোকে জাতীয়করণ করে নেয় 1951 24 এপ্রিল। 2, দ্বিতীয় পর্যায়। ইরানের সংসদ মজলিসের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আর্থিক অবরোধ ঘোষণা করে। পাশাপাশি সুকৌশলে মার্কিন মদতে শাহ মোহাম্মদ রেজাকে ইরানের ক্ষমতায় নিয়ে আসা হয়। ক্ষমতায় এসে শাহ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেলের বিনিময়ে অস্ত্র কেনার চুক্তি করে। পরবর্তী সময়ে তেল কূটনীতিকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। 1, ইরান ইরাক যুদ্ধ। 1979 খ্রিস্টাব্দে ইরানের শিয়া নেতা আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে শুরু হয় মার্কিন বিরোধিতা। সূচনা ঘটে শাহ মোহাম্মদ রেজা বিরোধী ইসলামীয় বিপ্লবে। এই পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইরানের বিরুদ্ধে যুদ্ধনীতি গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি ইরাককে ব্যবহার করেন। মার্কিনী সাহায্য নিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন 1980 সেপ্টেম্বর। এই যুদ্ধে সাদ্দাম বিরোধী আনারব মুসলিম গোষ্ঠী কুর্দদের শহর হালাবজার উপর ইরাক রাসায়নিক অস্ত্রের প্রয়োগ ঘটায়। এতে বহু অনারব মুসলিম ও ইরানি মারা যায়। 2, কুয়েত যুদ্ধ। ইরান ইরাক যুদ্ধের 10 বছর পর ইরাক কুয়েতের ওপর আক্রমণ চালায়। বহুদিন ধরে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক নির্ধারিত দামের চেয়ে অনেক কমে কুয়েতে তেল বিক্রি করেছিল। এতে ইরাক সহ অন্যান্য আরব দেশের ক্ষতি হচ্ছিল। ইরাক চেয়েছিল কুয়েতকে নিয়ন্ত্রণে এনে বিশ্বের অর্ধেকেরও বেশি তেল নিজের নিয়ন্ত্রণে রাখতে। ইরাকের এই পদক্ষেপে আমেরিকা প্রতিবাদ করে। তাই ইরাক কুয়েত আক্রমণ করার পরই আমেরিকা ইরাকের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে। আমেরিকা ইরাককে সাবধান করে দিয়ে বলে, নির্দিষ্ট সময়কাল 1991 15 জানুয়ারির মধ্যে ইরাক কুয়েত ত্যাগ না করলে তার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। কিন্তু ইরাক মার্কিনী হুঁশিয়ারি অগ্রাহ্য করায় 28টি ইউরোপীয় রাষ্ট্রের সেনাবাহিনী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে আক্রমণ করে। এই অসম লড়াইয়ে 1 মাস পরে ইরাক কুয়েত ত্যাগ করে। 3, ইরান মার্কিন যুদ্ধ। ইরাক মার্কিন যুদ্ধ। তেল কূটনীতিকে কেন্দ্র করে ইরাক মার্কিন বিরোধমূলক সম্পর্ক বজায় থাকে। ইতিমধ্যে নিজের প্রয়োজনীয় তেলের শতকরা 50% আমেরিকাকে বাইরে থেকে আমদানি করতে হয়, যার মধ্যে শতকরা 25% আসত মধ্যপ্রাচ্য থেকে। মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ, ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড প্রমুখ প্রত্যেকেই ছিলেন তেলের জগতের। পৃষ্ঠার সঙ্গে 355 4 নম্বর। কুয়েতে আমেরিকার আধিপত্য। সাদ্দাম কুয়েতের বিরুদ্ধে অভিযোগ করেন যে ইরাক ইরান যুদ্ধের সময় কুয়েত তার তেলের খনিগুলো নিরাপত্তার দায়িত্ব আমেরিকার হাতে ছেড়ে দিয়ে মার্কিন আধিপত্যের সুযোগ করে দিয়েছে। কুয়েতের এই কাজের ফলে ওপেক নামে তেল সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। 21, ওপেক অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হল মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনকারী বিভিন্ন দেশকে নিয়ে গঠিত একটি সংস্থা। 1960 খ্রিস্টাব্দে ইরাকের রাজধানী বাগদাদে প্রতিষ্ঠিত এর কাজ হচ্ছে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য ধার্য করা, পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্যে স্থিতিশীলতা বজায় রাখা, তেলের উৎপাদন ও যোগান অব্যাহত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ সুরক্ষিত করা ইত্যাদি। 5, ক্ষতিপূরণ দাবি। সাদ্দাম হোসেন কুয়েতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে কুয়েত ইরাকের রুইমালা খনি থেকে চুরি করে তেল উত্তোলন করার ফলে ইরাকের প্রভূত আর্থিক ক্ষতি হয়। এজন্য তিনি কুয়েতের কাছে $16 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন। কুয়েত ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন। 2, যুদ্ধের গতি। 1, কুয়েত দখল। ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন 1990 খ্রিস্টাব্দের 2 আগস্ট কুয়েতে প্রায় 2 লক্ষ সেনা পাঠালে দুর্বল কুয়েত তার কোনো প্রতিরোধই করতে পারেনি। সাদ্দাম কুয়েত দখল করে কুয়েতে কে ইরাকে 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করে। 2, আমেরিকা নেতৃত্ব। সাদ্দাম হোসেন মনে করেছিলেন যে তিনি কুয়েত আক্রমণ করলে আমেরিকা বা পশ্চিমী শক্তিগুলো খুব একটা বিরোধিতা করবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয়নি। আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো আতঙ্কিত হয়েছিল যে তৈল সমৃদ্ধ আরব দুনিয়া
এভাবে সাদ্দাম হুসেনের নিয়ন্ত্রণে চলে গেলে তাদের প্রভূত ক্ষতি হবে। এই জন্য আমেরিকা সক্রিয়ভাবে ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজে নেতৃত্ব দেয়। ৩ জাতিপুঞ্জের উদ্যোগ। সম্মিলিত জাতিপুঞ্জ ৬ আগস্ট ইরাকের সঙ্গে সব দেশে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেয়। জাতিপুঞ্জ ইরাককে একটি চরমপত্র দিয়ে জানায় যে ১৯৯১-এর ১৫ই জানুয়ারি মধ্যে কুয়েত থেকে ইরাক সরে না এলে ইরাকের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪ আমেরিকার অভিযান ইরাকে। ইতিমধ্যে সাদ্দাম ইরাকে কর্মরত বিদেশি কূটনীতিকদের সপরিবারে অবরুদ্ধ করার নির্দেশ দিলে আমেরিকা ইরাকের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়। জাতিপুঞ্জের সময়সীমা অতিক্রান্ত হলে আমেরিকা নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ১৫ই জানুয়ারি ১৯৯১ ইরাক আক্রমণ করে। ৭ মাস ধরে চলা এই যুদ্ধে নির্বিচারে প্রচুর বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শীঘ্রই কুয়েত থেকে ইরাকের বাহিনী সরে আসতে বাধ্য হয় এবং যুদ্ধে ইরাক শোচনীয়ভাবে পরাজিত হয়। ৩ ফলাফল। প্রথম উপসাগরীয় যুদ্ধের ফলাফলগুলো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। পৃষ্ঠ সংখ্যা ৩৫৬। ১ সাদ্দাম বিরুদ্ধে বিদ্রোহ। যুদ্ধ চলাকালীন সাদ্দামের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে, ফলে সাদ্দাম নির্মমভাবে বহু মানুষকে হত্যা করেন। ২ ইরাকের ক্ষয়ক্ষতি। বহুজাতিক বাহিনীর আক্রমণে ইরাকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। বাগদাদ সহ ইরাকের বিভিন্ন স্থানে হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছিল। বহু রাস্তাঘাট, সেতু, সৌধ প্রভৃতি ধ্বংস হয়েছিল। ৩ মার্কিন নিয়ন্ত্রণ। আমেরিকার লক্ষ্য ছিল কুয়েতের মুক্তি ঘটিয়ে এবং ইরাকের ক্ষমতা থেকে সাদ্দাম হুসেনকে সরিয়ে মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা। বলা বাহুল্য এ কাজে আমেরিকা অনেকটাই সফল হয়েছিল। ৪ ইরাকের উপর নিষেধাজ্ঞা। যুদ্ধে পরাজিত ইরাক জাতিপুঞ্জে কয়েকটি শর্ত মানতে বাধ্য হয়েছিল। শর্তে বলা হয়েছিল যে ১ ইরাকের মজুত করা পরমাণু এবং অন্যান্য মারণাস্ত্র নষ্ট করতে হবে। ২ পরমাণু অস্ত্র গবেষণা বন্ধ রাখতে হবে। ৩ কুর্দ জাতীয় অধ্যুষিত অঞ্চলে উড়ানমুক্ত অঞ্চল বলে ইরাক মেনে নেবে। ৫ আমেরিকার ক্ষমতা বৃদ্ধি। উপসাগরীয় যুদ্ধে জয়লাভের ফলে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মর্যাদা বৃদ্ধি পায়। এর দ্বারা আমেরিকা একমেরু বিশ্বের দিকে এক ধাপ এগিয়ে যায়। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ ২০০৩ খ্রিস্টাব্দ। প্রথম উপসাগরীয় যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর কাছে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনের শোচনীয় পরাজয় তার ললাটে পতনের চিহ্ন এঁকে দিয়েছিল। নিজের ললাটে সেই চিহ্ন তিনি নিজের চোখে দেখতে না পেয়ে ১৯৯১ খ্রিস্টাব্দে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেন। যুদ্ধের প্রেক্ষাপট আমেরিকা ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনে। কুর্দ অঞ্চল ইরাকি সেনা। ১৯৯১ খ্রিস্টাব্দে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন ২০০৩ খ্রিস্টাব্দে কুর্দ অঞ্চলে উড়ানমুক্ত অঞ্চলে ইরাকি সেনা পাঠান। ২ পারমাণবিক অস্ত্র ভান্ডার। আমেরিকা দাবি করে যে সাদ্দাম ইরাকে প্রচুর মারাত্মক পারমাণবিক ও রাসায়নিক মারণাস্ত্র মজুত করেছে। ৩ আল কায়দার সঙ্গে সাদ্দামের যোগ। আমেরিকা অভিযোগ করে যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আল কায়দার সঙ্গে সাদ্দাম হুসেনের যোগ আছে। আমেরিকা বেশিরভাগ অভিযোগই প্রমাণ করতে না পারলেও এক প্রকার গায়ের জোরে ইরাককে দোষী সাব্যস্ত করে এবং ইরাক আক্রমণের সিদ্ধান্ত নেয়। আমেরিকা প্রতিটি সিদ্ধান্তে ইংল্যান্ডকে সম্মতি জানায়। ২ যুদ্ধের সূত্রপাত। এইসব অভিযোগে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ জুনিয়র উপসাগরীয় অঞ্চলে সেনা সমাবেশ করেন ২০০৩-এ। আসলে মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর আমেরিকার একচ্ছত্র আধিপত্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন। লৌহদৃঢ় সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে আমেরিকা ইরাকের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে ২০শে মার্চ ইরাকের উপর আক্রমণ শুরু করে। এই যুদ্ধ দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ বা দ্বিতীয় খানি যুদ্ধ নামে পরিচিত। সেকেন্ড গালফ ওয়ার। ৩ যুদ্ধের ফলাফল। ১ ইরাকের পরাজয়। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে আমেরিকার হাতে ইরাকের চূড়ান্ত পরাজয় ঘটে। ২ ইরাকের ক্ষয়ক্ষতি। ইরাকের উপর মার্কিন আক্রমণে ইরাকের অগণিত মানুষের মৃত্যু এবং বহু অর্থনৈতিক অঞ্চলের ক্ষতি হয়। ৩ সাদ্দামের পলায়ন। যুদ্ধের পরাজয়ের পর রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন পালিয়ে এক ভূগর্ভস্থ গৃহে আশ্রয় নেন, কিন্তু মার্কিন সামরিক শক্তি এই গোপন আশ্রয়স্থল থেকে সাদ্দাম হুসেনকে খুঁজে বের করে এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার শুরু হয়। ৪ সাদ্দামের ফাঁসি। বিচারে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয় এবং তার ফাঁসির সাজা ঘোষণা হয়। ২০০৬ খ্রিস্টাব্দে ৩০শে ডিসেম্বর তাঁকে ফাঁসি দেওয়া হয়। এরপর ইরাকের তেলের ভান্ডারের দখলদারি এবং সেই সঙ্গে ইরাকের ভাগ্য নিয়ে টালমাটাল অবস্থা চলতে থাকে। প্রশ্ন সংখ্যা ৪৩। পেট্রোপণ্য রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেকের উপর একটি সামগ্রিক আলোচনা করো। মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার দেশগুলি হচ্ছে বিশ্বের পেট্রোপণ্য উৎপাদন ও রপ্তানির মূল উৎস। মধ্যপ্রাচ্যের দেশগুলি বিশ্ব অর্থনীতিতে নিজের অবস্থান দৃঢ় করার লক্ষ্যে এক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন গড়ে তোলে, যার নাম ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক। বিশ্বের ২/৩ তেল সম্পদের আধার মধ্যপ্রাচ্যের দেশগুলি ওপেক প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের তেলের ভান্ডারকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়। ওপেক গঠন। ১
প্রতিষ্ঠা। ওপেক প্রতিষ্ঠিত 1960 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে, মতান্তর 1961 খ্রিস্টাব্দে জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে। 2 সদস্য। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 6টি দেশ, যথা মধ্যপ্রাচ্য, ইরান, ইরাক, সৌদি আরব, কুয়েত, লিবিয়া ও দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা। পরে আরও বেশ কয়েকটি দেশের সদস্য হয়, যথা কাতার, আরব সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া ইত্যাদি। ওপেককে পশ্চিম এশীয় আন্তঃরাষ্ট্রীয় সংগঠন হিসেবে উল্লেখ করা হলো। পশ্চিম এশিয়ার বাইরের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী রাষ্ট্র হিসেবে ভেনেজুয়েলা ক্যারিবীয় উপসাগরের একেবারে উত্তর প্রান্তের দক্ষিণ আমেরিকাভুক্ত দেশকে ওপেকের সদস্যপদ দেওয়া হয়। 3 সদর দপ্তর। প্রতিষ্ঠার পরবর্তী 4 বছর পর ওপেকের সদর দপ্তর ছিল জেনেভায়। পরে 1965 খ্রিস্টাব্দে সদর দপ্তর অস্ট্রিয়া ভিয়েনাতে স্থানান্তর করা হয়। পৃষ্ঠ সংখ্যা 357। 4 সাংগঠনিক কাঠামো। স্থির হয় প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে বোর্ড অব গভর্নর্স নিযুক্ত হবেন। তার পরবর্তী স্তরে থাকবে সচিবালয়। সচিবালয়ের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে থাকবেন একজন মহাসচিব, সেক্রেটারি জেনারেল। স্থির হয় সচিবালয়ের মহাসচিব বোর্ড অব গভর্নর্সের নির্দেশ মেনেই কাজ করবেন। 2 উদ্দেশ্য। 1 প্রকৃত লক্ষ্য। ওপেক গঠনের পিছনে মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে তেল নিষ্কাশন ও পরিশোধনের কাজে নিয়োজিত পুঁজিবাদী বহুজাতিক সংস্থাগুলির ওপর লাগাম টানা। এছাড়া ওপেকের সদস্য রাষ্ট্রগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে খনিজ তেলকে এক ক্ষমতাবান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, যাতে তারা বিশ্ব রাজনীতিতে সমীহ আদায় করতে পারে। 2 ঘোষিত লক্ষ্য। ওপেক তার ঘোষিত লক্ষ্যে বলে যে ক্রেতাদের যাতে অযথা হয়রানি না হয়, তার জন্য তেলের মূল্যস্তরে এক স্থিতিশীল অবস্থা বজায় রাখা হবে। 2 তেলের দাম এমনভাবে নির্ধারণ করা হবে যাতে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই উপকৃত হয়। 3 বিশ্বের তেলের বাজারেও এক স্থিতাবস্থা বজায় রাখা হবে। 4 সদস্য রাষ্ট্রগুলির তেল উৎপাদনের প্রকল্পগুলির মধ্যে সমন্বয় সাধন করা হবে ইত্যাদি। 3 কার্যাবলী। 1 তেলের দাম নির্ধারণ। ওপেক গঠিত হবার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের দায়িত্ববদ্ধ এই সংগঠনটির ওপর। লক্ষ্য থেকে সরে গিয়ে ওপেক অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে তেলের দাম বেশ কিছুটা বাড়িয়ে দেয়। 2 তৃতীয় বিশ্বের স্বাধিকার প্রতিষ্ঠা। ওপেকের সদস্য রাষ্ট্রগুলো ছিল তৃতীয় বিশ্বের অন্তর্গত। আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানিকারক সংস্থা হিসেবে ওপেক একই সঙ্গে পশ্চিম এশিয়া তথা তৃতীয় বিশ্বের স্বাধিকার প্রতিষ্ঠায় সফল হয়। 3 আরব জাতীয়তাবাদী উত্থান ও প্রসার। ওপেকের প্রায় সমস্ত সদস্য রাষ্ট্রই ছিল আরব জাতিভুক্ত। তেল কূটনীতি সুবাদে ওপেকের কার্যাবলীর মধ্য দিয়ে বিশ্বজুড়ে আরব জাতীয়তাবাদী উত্থান ও প্রসার ঘটে। 4 বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ। আধুনিক বিশ্ব অর্থনীতিতে পেট্রোলিয়ামজাত পণ্য গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হয়ে ওঠে। তেলের উপর নিয়ন্ত্রণ ও তেল রপ্তানি থেকে যে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সম্পর্ক তৈরি হয়, তা বিশ্ব অর্থনীতিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে থাকে। 5 অনুন্নত দেশগুলোর উন্নয়ন। তেল রপ্তানি থেকে প্রাপ্ত মুনাফার একটি নির্দিষ্ট অংশ নিয়ে ওপেক একটি আর্থিক প্রতিষ্ঠান তৈরি করে। 1976 খ্রিস্টাব্দে এই আর্থিক প্রতিষ্ঠানটির নাম হলো OFID, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এই অর্থ দিয়ে ওপেক বহির্ভূত অনুন্নত দেশগুলির উন্নয়নের চেষ্টা করা হয়। 6 পরিবেশ বান্ধব কাজে প্রাধান্য। ওপেকের সদস্য রাষ্ট্রগুলো রাষ্ট্রপুঞ্জ সংগঠিত পরিবেশ সংগঠিত আলোচনায় অংশ নেয় এবং উৎসাহ দেখায়। পরিবেশ বান্ধব প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে ওপেকের সদস্য রাষ্ট্রগুলো অর্থ বিনিয়োগের করে চলেছে। উন্নত দেশগুলির উপর গ্রিন ট্যাক্স বা সবুজ কর বসানোর পরিকল্পনায় নেয় ওপেক। 4 প্রভাব। প্রচুর পরিমাণ মুনাফা অর্জনের লোভে ওপেক একটানা তেলের দাম বাড়ায়। তেলের এই মূল্য বৃদ্ধির পরে উন্নত দেশগুলো অসুবিধা না হলেও তৃতীয় বিশ্ব অনুন্নত দেশগুলো অসুবিধায় পড়ে। 2 তেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় মূল্যস্তরে হেরফের ঘটে বলে বহু দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। 3 ওপেকভুক্ত দেশগুলি পশ্চিমী তুলনায় তেল রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করে। ওপেক তেলের উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়িয়ে দেয়। 4 তেল বিপণন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপিত হওয়ায় ইউরোপীয় দেশগুলি পেট্রোলিয়ামজাত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। 5 সীমাবদ্ধতা। ওপেকের উদ্দেশ্য ও কার্যাবলীর মধ্য থেকে ফারাক থেকে যায়। যে সমস্ত উদ্দেশ্য নিয়ে ওপেক গড়ে উঠেছিল সেগুলো শেষ পর্যন্ত পূর্ণ হয়ে ওঠেনি। তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করা ছাড়া ওপেকভুক্ত দেশগুলো অন্যান্য ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল বলা চলে। সব থেকে বড় কথা যে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে বা একে অপরের সঙ্গে সমন্বয়মূলক সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়। মুসলিম রাষ্ট্রগুলো এই দৈন্যতা ধরা পড়ে ইরাকের উপর অবাধ মার্কিন আক্রমণের মধ্য দিয়ে। মূল্যায়ন। মধ্যপ্রাচ্যের ঠান্ডা লড়াইয়ের আবর্তে ওপেকভুক্ত দেশগুলো শেষ পর্যন্ত হারিয়ে যায়। নিজেদের আদর্শ ভুলে বেশ কয়েকটি দেশ মার্কিনপন্থী, আবার বেশ কিছু দেশ রাশিয়ার অনুগামী হয়ে ওঠে। ফলশ্রুতি হিসাবে ওপেকের সুসংহত চরিত্র ক্ষুণ্ণ হয়। তা সত্ত্বেও তৃতীয় বিশ্বের এক আঞ্চলিক সংস্থা হিসেবে ওপেকের প্রচেষ্টা সাময়িকভাবে হলেও বিশ্ব অর্থনীতি তথা রাজনীতিকে প্রভাবিত করতে পেরেছিল। এটাই ওপেকের একমাত্র সাফল্য বলা চলে।
প্রশ্ন সংখ্যা 44, চীনা কমিউনিস্ট পার্টির গঠন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। চীনা কমিউনিস্টদের লং মার্চ সম্পর্কে কি জানো? শান্তুং নিয়ে ভার্সাই সন্ধি রায়ের বিরুদ্ধে সংঘটিত 1919-এর চৌঠা মের আন্দোলনের গভীর প্রভাব চীনের সাম্যবাদ বা সমাজতন্ত্রের ক্ষেত্র প্রস্তুত করে। ইতিপূর্বে লেনিনের নেতৃত্বে নভেম্বর 1917-তে বিপ্লবের সাফল্য দেখে চীনা বুদ্ধিজীবীরা কার্ল মার্ক্সের দর্শনের প্রতি আগ্রহী হন। চীনে গড়ে ওঠা শ্রমিক আন্দোলনগুলি মার্ক্সবাদী ভাবধারা বোধন ঘটায়। এইসব ঘটনার প্রেক্ষিতে গড়ে ওঠে চীনা কমিউনিস্ট পার্টি। চীনা কমিউনিস্ট পার্টির গঠনকে এক উৎস। চীনা পত্রিকা মিন পাওয়ের দ্বিতীয় সংখ্যা 1905 খ্রিস্টাব্দে কার্ল মার্ক্সের জীবনী প্রকাশিত হলে পৃষ্ঠ সংখ্যা 358 চীনা বুদ্ধিজীবী গোষ্ঠী প্রথম মার্ক্সবাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। জন ডিউই, বার্ট্রান্ড রাসেলের মতো স্বনামধর্ম দার্শনিক ও বুদ্ধিজীবীদের চীন ভ্রমণ চীনা বুদ্ধিজীবী মহলে মার্ক্সবাদের চর্চা প্রসার ঘটায়। পরবর্তী সময়ে তিয়েন পাও পত্রিকায় ফ্রেডরিক এঙ্গেলসের ইন্ট্রোডাকশন টু দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো অনুবাদ প্রকাশিত হয় 1908 খ্রিস্টাব্দে, যার কতিপয় বুদ্ধিজীবী তা পাঠ করে প্রভাবিত হন, যারা পরবর্তীকালে চীনা কমিউনিস্ট পার্টি গঠনের সক্রিয় ভূমিকা নেন। 2. কমিউনিস্ট পার্টি গঠন। পিকিং বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী গোষ্ঠী অসামান্য প্রচেষ্টায় সাংহাই প্রদেশে ফরাসি অধিকৃত গার্লস স্কুলে গোপনে চীনা কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল। 1921 খ্রিস্টাব্দে 1 জুলাই সমাজতন্ত্রবাদ তথা মার্ক্সীয় দর্শনের আধাররূপে প্রতিষ্ঠিত হয় এই চীনা কমিউনিস্ট পার্টি। পিকিং, চাংসা, ক্যান্টন প্রভৃতি জায়গায় কমিউনিস্ট পার্টির শাখা গড়ে ওঠে। চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন চেন তুশিউ। 3 প্রতিষ্ঠাতা। চীনা কমিউনিস্ট পার্টির মূল প্রতিষ্ঠাতা ছিলেন মাও সে-তুং, লিন শাওচি, চৌ ওয়েনলাই, চুতে প্রমুখ। চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় মোট 12 জন বুদ্ধিজীবীর অবদান ছিল। মার্ক্সবাদ জনপ্রিয় করার কার্যে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন অধ্যাপক চেন তুশিউ এর অধ্যাপক লি তাও চাও। প্রতিষ্ঠা পর্বে চীনের কমিউনিস্ট পার্টির মোট সদস্য সংখ্যা ছিল 123 জন। 4. গঠনের উদ্দেশ্য। মাও সে-তুং এবং আরও 11 জন বুদ্ধিজীবী 1921 খ্রিস্টাব্দে 1 জুলাই সাংহাইতে চীনা কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন মিলিত হন। চীনের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা 7টি ছোট কমিউনিস্ট সেলের 12 জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। এই সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টির উদ্দেশ্যরূপে ঘোষণা করা হয়: 1. চীনে বিদেশি সাম্রাজ্যবাদী অবসান ঘটানোর প্রচেষ্টা গ্রহণ করা হবে। 2. চীনের রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠার কর্মসূচি পালিত হবে। 3. সমন্বয়কদের সমাজতন্ত্রের অবলুপ্তি ঘটানো হবে। উপসংহার: চীনের কমিউনিস্ট নেতারা প্রথমে কৃষকদের উপেক্ষা করে মূলত শ্রমিক শ্রেণীর সাহায্যেই বৈপ্লবিক সংগ্রাম পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে মাও সে-তুং চীনা কমিউনিস্ট পার্টির বৈপ্লবিক সংগ্রামের সঙ্গে কৃষক শ্রেণীকে যুক্ত করার প্রয়াস নিলে চীনা কমিউনিস্ট পার্টি গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ হয়। জাঁ শেনু বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি ছিল চৌঠা মের আন্দোলনের উত্তরাধিকারী। চীনা কমিউনিস্টদের লং মার্চ। 1 হচ্ছে পরিচিতি। মাও সে-তুং এর নেতৃত্বে চীনা কমিউনিস্টরা 1934 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে চীনের উত্তর পশ্চিম অঞ্চলে কমিউনিস্টদের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব চীনের কিয়াংসি প্রদেশ থেকে উত্তরের শেনসি পর্যন্ত যে দীর্ঘ 6000 মাইল পদযাত্রা করেছিলেন, চীন তথা বিশ্বের ইতিহাসে তার লং মার্চ নামে পরিচিত। 16 অক্টোবর 1934 খ্রিস্টাব্দ থেকে 19 অক্টোবর 1935 খ্রিস্টাব্দ নামে খ্যাত। ঐতিহাসিক ইমানুয়েল সু লং মার্চের গুরুত্ব প্রসঙ্গে বলেছেন যে ক্ষমতার শীর্ষে মাওয়ের উত্থান ও দলের ইতিহাসে এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। 2. পটভূমি। কিয়াংসি তার নিকটবর্তী এলাকায় কমিউনিস্টরা প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠলে প্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট বিরোধী রাষ্ট্রপতি চিয়াং কাই শেক আতঙ্কিত হয়ে পড়েন। তাদের দমন করার জন্য সেনা পাঠান 1934 খ্রিস্টাব্দে। এদিকে ওই সময় জাপান মাঞ্চুরিয়া দখল করে। 2. পটভূমি। কিয়াংসি ও তার নিকটবর্তী এলাকায় কমিউনিস্টরা প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠলে প্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট বিরোধী রাষ্ট্রপতি চিয়াং কাই শেক আতঙ্কিত হয়ে তাদের দমন করার জন্য সেনা পাঠান 1934 খ্রিস্টাব্দে। এদিকে ওই সময় জাপান মাঞ্চুরিয়া দখল করে উত্তর চীনের জোহাল পর্যন্ত ঢুকে পড়ে, কিন্তু চিয়াং জাপানের এই আগ্রাসনে কোনো প্রতিকার না করে কমিউনিস্ট নিধনে অধিকতর সক্রিয় হয়ে ওঠেন। এই কারণে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই পদযাত্রাকারী কমিউনিস্টগণ তাদের পরিবার পরিজন সহ কিয়াংসি ত্যাগ করে উত্তর চীনের পিত নদীর বাঁকে অপেক্ষাকৃত নিরাপদ শেনসি প্রদেশ অভিমুখে দীর্ঘ পদযাত্রা শুরু করেন। 3. পদযাত্রায় অংশগ্রহণকারীগণ। মাও সে-তুং এবং চুতের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করে শুরু হয় লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা। লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা প্রায় 1 লক্ষ চীনাবাসী অংশগ্রহণ করেন। পদযাত্রায় অংশগ্রহণকারীর মধ্যে 85,000 জন ছিলেন সেনা, যারা এই আন্দোলনের সমর্থক ছিলেন, এবং 15,000 জন ছিলেন সরকারি ও কমিউনিস্ট দলের কর্মী। এদের মধ্যে 35 জন ছিলেন মহিলা।
চার পদযাত্রার বর্ণনা 1934 খ্রিস্টাব্দে 16 অক্টোবর কিয়াংসি প্রদেশ থেকে শুরু হওয়া পদযাত্রা শেষ হয় পরের বছর 19 অক্টোবর। দীর্ঘ 370 দিনে প্রবল দুঃখ দুর্দশার মধ্যে 18টি গিরিশ্রেণী 24টি নদ নদী অতিক্রম করে যখন তারা শেনসি প্রদেশে ইয়ানানে এসে পৌঁছন ততদিনে 1 লক্ষ মানুষের মধ্যে 92,000 মৃত্যুবরণ করেছেন। 6,000 মাইলের ওই দীর্ঘ পথে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে করতে তারা কোয়াংচু, হুনান, কোয়াংসি, কোয়াইচু, হুনান, সিকাং, জেকুলাং, কানসু, শেনসি প্রভৃতি 11টি চীনা প্রদেশ অতিক্রম করেন। 5 লং মার্চের গুরুত্ব। 1 অভিজ্ঞতায় দীর্ঘ পদযাত্রায় কমিউনিস্ট নেতৃবৃন্দদের কাছে নতুন করে ধরা দেয় তাদের দেশ, দেশের মানুষ ও বিভিন্ন জাতিগোষ্ঠী। ভবিষ্যৎ দেশ গঠনের ক্ষেত্রে অভিজ্ঞতা তাকে দারুণভাবে সাহায্য করে। 2 কষ্ট সহিষ্ণুতায় দীর্ঘ পদযাত্রায় অসহ্য পরিশ্রম চীনা কমিউনিস্টদের কষ্ট সহিষ্ণুতা ও নিয়মানুবর্তিতার সম্বন্ধে নতুন করে শিক্ষা দেয়। পৃষ্ঠা সংখ্যা 359। যা পরে কুওমিন্টাং বাহিনীর সঙ্গে লড়াইয়ে তাদের শক্তি যোগায়। 3 অপ্রতিদ্বন্দ্বী মানসিকতা গঠনে যে কোনো প্রতিরোধ বা বাধাকে তুচ্ছ করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় দৃঢ় মানসিকতার সাহায্যে। তা উজ্জ্বল নিদর্শন এই পদযাত্রা চীনের মাটিতে লাল ফৌজ যে অপ্রতিদ্বন্দ্বী একথা প্রমাণিত হয়। 4 সহানুভূতি লাভে দীর্ঘ পদযাত্রায় কমিউনিস্টরা সাধারণ মানুষের কাছে আন্তরিকভাবেই সহানুভূতি ও সাহায্য লাভ করে যা ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের বিশেষ সাহায্য করেছিল। 5 দক্ষতা ও আস্থা অর্জন। লং মার্চের বিশাল সাফল্যের শেষে চীনা কমিউনিস্টরা যে কোনো সংকটকে অতিক্রম করার মধ্যে দক্ষতা ও আস্থা অর্জন করে। এডগার স্নোয়ের মতে লং মার্চ শুধুমাত্র নিরাপদ স্থানে পৌঁছানোর প্রচেষ্টা ছিল না, তা ছিল একসঙ্গে দেশ, দেশবাসী ও আরও অনেক কিছুকে নতুনভাবে আবিষ্কারের অভিযান।